আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। খালেদ ভাই, হয়তো আপনার কাছে এক সময় মনে হবে আরে শামীম ভাইয়ের সাথে কথা বলছিলাম, লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল একটা কমেন্টস করবেন, বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার, এবং দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য, আপনার আমার সন্তানের জন্য। বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি, এখন ওনাকে দরকার। জনাব শামীম ওসমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা কি বলবো, আমরা খুবই উৎফুল্ল এবং আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো। আপনাকে আমাদের অনুষ্ঠানে আবারও জি ধন্যবাদ খালেদ ভাই। কাছে মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে, গত সরকারের সমান। তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে। আমি এটার সঙ্গে একেবারেই একমত নই। আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তুলনা করার কোনো কারণই থাকতে পারে না। কারণ বিএনপি ইজ এ পার্টি, যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাকশালে ছিল, আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি। আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি, ম্যাডাম জিয়া নিয়ে এসেছেন। আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে, এবং আমাদের কাছে ফ্যাসিস্ট হওয়ার এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না। আমাদের যে পার্টির স্ট্রাকচার, আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে, এবং 14 বছর লড়াই করেছি তো ফ্যাসিস্ট হওয়ার জন্য নয়, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য। সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয়, অথবা বিএনপিকে আপনার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু এইখানে তো পাশাপাশি আরো দুইটা সত্য আছে। একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে, এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়ে এই প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে, এই বিষয়টি যেমন আছে। এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি বলবো যে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা জনাব মওদুদ আহমেদ, আমি তাকে কোট করছি, তিনি লিখেছিলেন, আমরা ক্ষমতায় গেলে বিএনপির সাফল্য হবে আরো কম, কারণ দলটি শাসন কৌশলে কোনো উন্নতি হয়নি, দলটিতে নেই কোনো আত্মোপলব্ধি এবং আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব। অর্থাৎ এরকম কথা আছে। মওদুদ আহমেদের কথাই যে আপনার চূড়ান্ত কথা তা তো নয়। জি, মওদুদ আহমেদ তার দৃষ্টিকোণ থেকে তিনি ওই কথাগুলো বলেছেন। আমি তো মনে করি যে কথাগুলো সঠিক নয়। বিএনপি একটা পার্টি, যে পার্টিটা আপনাকে গণতন্ত্রকে রিইন্ট্রোডিউস করেছে, মাল্টি পার্টি সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, আগে আমি বললাম, আর রিপিট করতে চাই না। তো বিএনপিকে ওই দলের সঙ্গে বা ফেডারেশনের সঙ্গে তুলনা করাটাকে আমি মনে করি এটা একটা সঠিক তো নয়। আমি মনে করি এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। শামীম ভাই, গত কয়েকদিন ধরে যেটা হয়েছে যে আমাদের প্রধান সংবাদে পরিণত হয়েছে ধর্ষণ এবং এই সংক্রান্ত সহিংসতা। আপনি বক্তৃতায় বলেন আপনার চেয়ে বড় মাস্তান আর নাই, অন্য দলকে সামলাতে পুলিশ বা অন্য বাহিনীর দরকার নাই আপনার, আপনি তো একা নন, নিশ্চয়ই বাংলাদেশের সবগুলি জায়গায় আপনার মতো এরকম, আমি যদি মাস্তান শব্দটি ব্যবহার নাও করি, এরকম রয়েছে। তারপরও এই ধর্ষণ এবং এই সংক্রান্ত সহিংসতা কেন হচ্ছে? আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। খালেদ ভাই, হয়তো আপনার কাছে এক সময় মনে হবে আরে শামীম ভাইয়ের সাথে কথা বলছিলাম, লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল একটা কমেন্টস করবেন, বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার, এবং দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য, আপনার আমার সন্তানের জন্য। বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি, এখন ওনাকে দরকার। আমি বলতে চাচ্ছি যে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন কন্যার বাবা হিসাবে, একজন মায়ের সন্তান হিসাবে, একজন স্ত্রীর স্বামী হিসাবে, একজন বোনের ভাই হিসাবে, এবং আমি মনে করি আমি আর আপনার অনুভূতির মধ্যে এখানে কোনো পার্থক্য নাই, যারা আমরা মনুষ্যত্ব নিয়ে চলি। আপনি আপনার জায়গা থেকে মনুষ্যত্ব নিয়ে আজকে এই ব্যাপারে লড়াই করছেন, কথা বলছেন, আমি আমার জায়গার থেকে মনুষ্যত্ব নিয়ে এই জায়গায় লড়াই করছি। আর সেই মনুষ্যত্ব থেকে একজন পুরুষ হিসাবে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সারা পৃথিবীতে, এবং বিশেষ করে বাংলাদেশে যারা ধর্ষিত হয়েছেন এই পুরুষ সমাজ দ্বারা এবং নিগৃহীত হয়েছেন। আমি সেই সকল মানুষের কাছে, পুরুষ সমাজের হয়ে আমি তাদের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।
এই যে যাদের উপরে ঘটছে তাদের যে আত্মচিৎকার, তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ, তাদের যে সম্ভ্রমহানি, যে কতটুকু নির্দয়ভাবে তাদেরকে ধর্ষিত হতে হয়, যার কারণে অধিকাংশ ধর্ষিতাই কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনটাকেই ছেড়ে দিতে হয়। এবং অনেকেই শুধু ধর্ষিত তো দূরের কথা, ইভটিচিং এর কারণেও কিন্তু পৃথিবীতে বহু মানুষকে এবং বাংলাদেশেও আমরা দেখেছি অনেককে কিন্তু আত্মহত্যার পথও বেছে নিতে হয়। আচ্ছা, আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত, যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন, আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে। কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছে যে একটা -1 হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো -2 সংখ্যা কি আছে? কেন এই প্রশ্নটি উঠছে সেটি আমি বলি, যেটা কিছুটা আপনি আগে প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল, কিন্তু 3.5 মাস পরেও বেগম জিয়া এখনো দেশে আছেন, তারেক রহমান সাহেব এখনো দেশে ফিরেন নাই। তো এইটার ক্ষেত্রে কি -2 কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে? এই -2 তো এসেছিল আপনার 111-এ। এখন আপনার এই -2 কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি, আমি গতকাল একটা ইন্টারভিউতে বলেছি যে বিএনপিকে এখন আর কেউ মাইনাস করতে পারবে না। এক, 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগ যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা তো আওয়ামী লীগ হয়েছে, কারণ সে তো দেশেই নাই, তার নেত্রী পালিয়ে গেছে। সুতরাং আপনার এই জায়গাতে তো তার নিজেই চলে গেছে। এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি পলিটিক্যালি ব্যাংক্রাফট হয়ে যায়। আওয়ামী লীগ তো এখন আসলে পলিটিক্যালি ব্যাংক্রাফট একটা রাজনৈতিক দল। আমি আগে থেকেই বলতাম কথাটা আর কি। তার কোনো রাজনীতি নেই। সে ক্ষমতাকে এমন ভাবে ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে, শুধু দলীয় স্বার্থে না, প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থে। দে হ্যাভ মিন্টেড মানি লাইক এনিথিং। দেশকে তারা একেবারে ফোকলা করে দিয়েছে এবং সেই দেশকে ফোকলা করে দিয়ে পালিয়ে গেছে এবং এটা জনরোষে পালিয়েছে। নর্থদের যে কোনো মিলিটারি কু বা কিছু হয়েছে, পিপলস রেট, জনরোষ, সেই রোষে তাকে পালিয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা কোনো মতেই যেন চেষ্টা না করি এটাকে কোনো মতে খাটো করা। দ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ রেজিম এতে বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে জনরোষে। ওকে, গত 15 বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা, যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন, দুর্নীতি, তারপরে নানা ধরনের নানা কারণে, কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে 20 বছর আগে 21 আগস্টে গ্রেনেড হামলা, বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া, এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে। এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন, যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা, অর্থাৎ হচ্ছে 21 আগস্টের গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র, আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া, এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই। যে দুটি আপনার 21 আগস্টের যে ঘটনা, এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক রহমান সাহেবকে জড়িত করা, এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা কোনো মতেই বিএনপি এর সঙ্গে জড়িত তো নয়ই, বরঞ্চ আমি মনে করি যারা বিএনপিকে শত্রু হিসেবে চেনে তারা জড়িত। এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 21 আগস্টের মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি? বেনিফিশিয়ারি ওয়াজ আওয়ামী লীগ। কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে? এটা গেল 1 নম্বর। আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত, আপনি তো এক সময় বিচার বিভাগের মানুষ ছিলেন, দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে 4টা আপনার আইও চেঞ্জ করার পরে। সর্বশেষ যে আইও নিয়ে আসা হয়েছে সে হচ্ছে আওয়ামী লীগ দলীয় ভুক্ত, তাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের নির্দেশে সে এই চার্জশিটটা করেছে, যেটা কোনো সম্পর্ক নেই। অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল, ভদ্রলোকের নাম বলে যাচ্ছি, মৌলানা মুফতি মোহাম্মদ,
তিনি তাকে দিয়ে 164 দিন তাকে টর্চার করে তাকে দেখতে আপনার স্টেটমেন্ট করিয়ে নিয়েছিল। পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন যে এটা আমার কাছে আমাকে টর্চার করে নেওয়া হয়েছে। এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা, কোথায় চলে গিয়েছিল সবকিছু। এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট। যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে জুড়িয়ে দিলেন যাতে আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে। তো এই কথাগুলো কিন্তু কেউ আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না, যার ফলে এই বিষয়গুলো আসে। আপনারা পলিটিক্যাল জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন, ওটা দিয়ে গো ডিপ ইনটু ইট। আমি বলি, শেষ করি জি প্লিজ। জি 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 প্লিজ ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা আসলে ব্যাপারটা কি ছিল। সেটা করছেন না, করছেন যে বিএনপি কিন্তু সব করার জন্য করছেন।